Hello viewers and welcome to Dr. Roy's classes. Ajker amader class is on types of learning. So types of learning, first part is psychomotor learning, next one is verbal learning and the third one is conceptual learning. এবার আমরা যখন টাইপস অফ লার্নিং পড়বো তো দেখো সাইকোমোটর লার্নিং কাকে বলা হয়। সাইকোমোটর আগেও বলেছি যেটা আমাদের মাসকুলার অ্যাক্টিভিটি, আমাদের নার্ভস, আমাদের আমরা লেখা যখন লিখছি আঙ্গুল দুটো দিয়ে আমরা পেনটাকে বা চকটাকে বা পেন্সিলটাকে ধরছি। সো এখানে আমাদের কি হচ্ছে, আমাদের নার্ভাস, আমাদের আঙ্গুলের কাজ হচ্ছে, মাসকুলার অ্যাক্টিভিটি হচ্ছে এখানে। সো এই ধরনের অ্যাক্টিভিটিগুলোকে সাইকোমোটর লার্নিং বলা হয়, অ্যাক্টিভিটিস ইনভলভিং মাসকুলার কোঅর্ডিনেশন, ঠিক আছে, যেরকম হাঁটা, দৌড়ানো, ড্রাইভিং, ক্লাইম্বিং সবকিছু। নেক্সট ইজ ভার্বাল লার্নিং। ভার্বাল লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে? ভার্বাল লার্নিং হচ্ছে যেটা আমাদের স্পোকেন লার্নিং, স্পোকেন যেটা স্পিচের মধ্যে দিয়ে আমরা শুনি। যে ক্লাসরুমে আছো, ক্লাসরুমে যখন স্টুডেন্টসরা যায়, টিচার্স স্পিক করে, টিচার স্পিক অ্যান্ড দে লিসেন টু দ্যাট, সেটাকে বলা হচ্ছে ভার্বাল লার্নিং। সো লার্নিং দ্যাট হ্যাপেন্স থ্রু দ্য এনভায়রনমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ স্পোকেন অ্যান্ড দ্য অ্যাডপশন অফ ডিফারেন্ট মেথডস অফ কমিউনিকেশন। এবার একটা ল্যাঙ্গুয়েজকে আমি কখন বলবো যে ল্যাঙ্গুয়েজটা খুব ভালো লার্ন করা সম্ভব? কখন সেটা সম্ভব? কখন স্পোকেন ল্যাঙ্গুয়েজটা খুব ভালো করে লার্ন করা সম্ভব? when the teacher takes use of several লার্নিং এইডস, হতে পারে পিকচার নিয়ে, বা কখনো প্রয়োজন পড়তে পারে একটা ভিডিও দেখিয়ে নিয়ে ক্লাসেস করা, হ্যাঁ না, ডিফারেন্ট সাইন্স অ্যান্ড সিম্বলস অ্যান্ড সাউন্ড সব কিছুকে যখন ইউজ করা হয়, দেন দ্যাট ইজ অ্যান এক্সাম্পল অফ ভার্বাল লার্নিং। লার্নিং টেকস প্লেস থ্রু দ্য ল্যাঙ্গুয়েজ স্পোকেন, সেটাকে বলা হচ্ছে ভার্বাল লার্নিং। তারপর আসছে কনসেপচুয়াল লার্নিং, যেটা তোমাদের লিটারালি দ্য ওয়ার্ড সিগনিফাইজ কনসেপচুয়াল লার্নিং মিনস লার্নিং দ্যাট রিকোয়ার্স হায়ার অর্ডার অফ মেন্টাল প্রসেস। হায়ার অর্ডার অফ মেন্টাল প্রসেস, সাপোজ আমরা একটা কিছু দেখলাম, একটা ঘটনা ঘটলো, সেই ঘটনাটাকে দেখে আমরা মনে মনে ভাবলাম যে এই ঘটনাটা যে ঘটলো এটা কেন ঘটলো। এই ঘটনাটা যখন ঘটনা নয়, যদি আমি একটা দুর্ঘটনার কথা বলি, তখন এই দুর্ঘটনাটা কি করলে পরে এড়ানো যেতে পারতো, তখন মাথায় আসলো হ্যাঁ এই কাজটা করলে এড়ানো যেতে পারতো, বা কি করতে হবে যাতে এই ধরনের ঘটনা রিপিটেড না হয়। তাহলে এই সমস্ত ব্যাপারগুলো কি করছে, আমাদের ইনস্টিগেট করছে টু থিঙ্ক, টু রিথিঙ্ক অন সেভারাল items, rethink on several incidents and events. তো তার সাথে সাথে আমরা রিজনিং দিচ্ছি, আমাদের we are using our intelligence, মানে কি আমাদের কনসেপ্টটাকে ক্লিয়ার করছি। কনসেপ্টটাকে ক্লিয়ার করবার জন্য কি হচ্ছে, ওটা নিয়ে ভাবনা চিন্তা করতে হবে, চিন্তা ভাবনা করা দরকার আছে, কি করা উচিত কি করা উচিত না, আমার বুদ্ধি দিয়ে বিবেচনা করব আমরা, তাই তো। তো এইটাকে বলা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং। এবার দেখো এই যে লার্নিংকে আমরা বলি, তো লার্নিং একটা স্টুডেন্ট যখন লার্ন করছে, অনেকগুলো ফ্যাক্টর কিন্তু সেটার সাথে ইনভলভড। আমরা শুধু একটা ছেলে মেয়েকে বলতে পারি যে ও পড়াশোনা করে না তাই শেখে না, নট অনলি দ্যাট, ও পড়াশোনা করে না, কেন করে না, কি কারণে করে না, এগুলো অনেকগুলো ফ্যাক্টরস একটি ছেলে বা মেয়ের লার্নিংটাকে হেল্প করতে পারে শেখার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে আমাদের তিনটে ফ্যাক্টরসকে নিয়ে আমরা, মেইন তিনটে ফ্যাক্টরস আছে, ফ্যাক্টরস এফেক্টিং লার্নিং, তিনটে ফ্যাক্টর, এক্সকিউজ মি। সো তিনটে ফ্যাক্টরের মধ্যে প্রথম ফ্যাক্টর পড়ছে ফ্যাক্টরস রিলেটেড টু দ্য টিচার। দেখো এবার একটা ক্লাসরুমের মধ্যে when the teacher comes to make the students learn or to teach the class or to teach the students the unit, সেখানে দেখতে হবে whether the teacher has got enough ability, whether the teacher is confident enough regarding the subject, on the subject he is going to deliver the class on, hai na. So competency, teacher kotota competent on that area, that is important. At the same time whether he is much efficient to do that or not. একজন ইংরেজি টিচার গিয়ে ক্লাসে ইংরেজি যেটা যেইভাবে পড়াবে, একজন অঙ্কের টিচার গিয়ে তো ইংরেজিটা সেইভাবে পড়াতে পারবে না, ঠিক যেমন একজন ইংরেজি টিচারও গিয়ে অঙ্কের ক্লাসে গিয়ে অঙ্কটাকে সেইভাবে বোঝাতে পারবে না। তার মানে কি, তার কম্পিটেন্সি এবং এফিসিয়েন্সি বোথ আর ইম্পর্টেন্ট। নেক্সট ইজ
pronunciation and the accent needed for an effective communication. Sometimes it happens कि how the teacher is pronouncing, the students are failing to understand that. এবার pronunciation, suppose for for কোনো টিচার এখানে উচ্চারণ করছে, অনেক সময় রিজনাল বেসিসে কিছু জায়গায় দেখা যায় উচ্চারণ বা প্রনাউন্সিয়েশনের মধ্যে বা অ্যাকসেন্টের মধ্যে ডিফারেন্স, কেউ ফর কে বলছে ফার, so whether it is for or far, there lies the question. So pronunciation and accent is very important, so that the teacher has to have a good pronunciation and good accent of all the words, of all the syllables, है ना? Why? Because otherwise the students will not be in a condition to understand, to comprehend what the teacher is saying. Next is basic infrastructure of the institution. Suppose a teacher is there inside a class and he wants to show the class, a geography teacher is there and he wants to show the class how the glacier, how the glacier may affect the total earth, the whole world, how global warming is actually affecting the temperature, the weather, the several calamities in the world. তো সেটার জন্য দেখানোর জন্য মুখে বলে সে যত ভালো করে সুনামি বা মুখে বলে সে যত করে ভালো করে সে আর্থকুয়েকের জন্য কি রকম ভাবে এফেক্টস গুলো আসতে পারে, এটা মুখে যত ভালোভাবে বোঝাতে পারবে তার থেকে অনেক গুণ বেশি ভালো বোঝাতে পারবেন উনি যদি উনার কাছে ক্লাসে একটা প্রজেক্টর দেওয়া হয়, বা উনি যদি স্মার্ট ক্লাসের ব্যবহার করতে পারেন তাহলে ভিডিওর মাধ্যমে উনি আরো বেশি ভালো করে শেখাতে পারবেন। তাহলে সেই ক্ষেত্রে আমি বলতেই পারি যে বেসিক ইনফ্রাস্ট্রাকচার অফ দ্য ইনস্টিটিউশন কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইন আ ক্লাসরুম। টিচার স্টুডেন্ট রেশিও অনেকখানে আমি দেখেছি বা শুনেছি বা এমনটা হয় যে টিচারের সংখ্যা একটি বিদ্যালয়ে অনেক কম, সেখানে হয়তো দুটো সেকশনের স্টুডেন্টকে একখানে বসিয়ে ক্লাস করানো হচ্ছে, 70 জন 80 জন স্টুডেন্টকে একজন টিচার দিচ্ছে। এবার 45 মিনিটের ক্লাসের মধ্যে একজন টিচার কি করে 60 বা 70 জন স্টুডেন্টকে দেখতে পারে, যদি সে শুধু তার লেকচারটা দিয়ে বেরিয়ে আসবেন, এর বাইরে আর কিছু হবে না। বিকজ 1-to-1 রেশিও ইন্টারাকশন না হলে কোনোদিনই সম্ভব নয় একজন টিচারের ক্ষেত্রে যে সে তার স্টুডেন্টের যে গ্যাপস গুলোকে সে আইডেন্টিফাই করতে পারে, এবং আনলেস এন্ড আনটিল হি আইডেন্টিফাইজ এন্ড ডায়াগনোজ the gaps in the students, how can he provide the remedial classes for that, hai na? Yes, again it is very important. Next is impairment of learning due to non-availability of subject material like textbooks or resource books. Textbooks, resource books, এগুলো খুব important, because unless you have those books, how can you help the class to go on? সো এখানে আমাদের অনেক সময় থাকে কিছু বুকসের মধ্যে অনলি দ্য মেইন ম্যাটার ইজ দেয়ার, সেটাকে আরেকটু ভালো করে স্টাডি করার জন্য কিছু সাপোর্টিভ কিছু অ্যাডিশনাল বুকস টু বি স্টাডিড। হয়তো সেই বিদ্যালয়ে দেখা যাচ্ছে লাইব্রেরিতে সেই সাবজেক্ট অনুসারে বা সেই ম্যাটারের জন্য এনাফ বই নেই। সো এখানে আমরা কিভাবে এক্সপেক্ট করতে পারি দ্যাট দ্য টিচার ক্যান এডুকেট হিমসেলফ, है ना? সো সেখানে ইম্পেয়ারমেন্ট অফ লার্নিং মানে কি, লার্নিং এর ক্ষেত্রে একটা ব্যারিয়ার তৈরি করা, একটা বাধার সৃষ্টি করা। নেক্সট ইজ টিচিং মেথড অ্যান্ড রিইনফোর্সমেন্ট। টিচিং মেথড অ্যান্ড রিইনফোর্সমেন্ট কি বলতে বোঝানো হচ্ছে? বলা হচ্ছে টিচিং মেথডটাকে আমরা কত ভালো করে নিয়ে যেতে পারি, কত ভালো মেথডের ইউজ করতে পারি, কোন টিচিং মেথডটা স্টুডেন্টসের কাছে আরো বেশি হেল্পফুল হবে, তারা আরো বেশি ইন্টারেস্টেড হবে, এবং তার সাথে টিচারের রিইনফোর্সমেন্টের কিন্তু দরকার আছে। আমরা শুধু স্টুডেন্ট রিইনফোর্সমেন্টের কথা বলি, টিচার ইফ ইজ নট রিইনফোর্সড হি উইল নট বি এবল টু প্রডিউস গুড স্টাডি মেটেরিয়ালস। পরেরটা আসলাম আমরা ফ্যাক্টরস রিলেটেড টু লার্নার্স। ফ্যাক্টরস রিলেটেড টু লার্নার্স কি হবে বলছে, স্পিড অ্যান্ড ইন্টেন্সিটি অফ লার্নিং, খুব ইম্পর্টেন্ট, ডিপেন্ডিং অন দ্য ডিগ্রি অফ মোটিভেশন। একজন ছাত্র ক্লাসে একটি বিষয়কে কত দ্রুত এবং কত সুন্দরভাবে বুঝবে সেটা কিন্তু অনেকটাই নির্ভর করে এটার উপর যে সে কতটা বেশি মোটিভেটেড, তার নিজস্ব এবিলিটি আছে মনে করে নিলাম ছাত্রটির, মনে করে নিলাম যে ছেলেটির মেন্টাল ক্যালিবারও যথেষ্ট আছে, কিন্তু তাকে যথেষ্ট পরিমাণে মোটিভেশনের অভাব আছে, তার ফ্যামিলি মোটিভেশন নেই। অনেক জায়গায় আছে, অনেক ছেলেমেয়েরা আছে বাবা মায়েরা হয়তো শিক্ষা জগতের সাথে কোনোভাবেই তাদের কোনো টাচে নেই, তাদেরকে মোটিভেট করবার মতন কেউ নেই, হয়তো স্কুলে যাচ্ছে আসছে,
সেই জন্য দেখা যায় কিন্তু তার মধ্যেও গুটি কয়েক ছাত্রছাত্রীকে দেখতে পারি সেই রকম ক্রুশিয়াল সিচুয়েশনের মধ্যে থেকেও দেখা যাচ্ছে দে আর ডুইং দেয়ার বেস্ট, বিকজ তাদের কাছে মোটিভেট তাদেরকে কে করছে, তাদের পেরেন্টসরাও তো মোটিভেট করছে না, বাট দ্য এনভায়রনমেন্ট ইজ মোটিভেটিং দেম। কেউ না কেউ তাদের আইডিওলজিস আছে, তাই না, তাদের কিছু আইডলস আছে যাদেরকে তাদের আদর্শ কেউ আছে, মেবি দেয়ার টিচার, মেবি সাম অফ দেয়ার নেইবার্স, তাদের মনে হয়েছে দ্যাট ইজ দ্য মোটিভেশন, বিকজ দে হ্যাভ টেকেন ইট আপ কি তোমাদের অ্যাট এনি কস্ট আই হ্যাভ টু achieve that, I have to gain, I have to touch my target। তো এটা যথেষ্ট মোটিভেশনের প্রয়োজন আছে। এবিলিটি, মেন্টাল ক্যালিবার নিশ্চয়ই দরকার আছে। প্রত্যেকটা ছাত্রছাত্রী সমান পরিমাণে কিন্তু সমান লেভেল তাদের থাকে না, আইকিউ এর লেভেল তাদের সকলের সমান থাকে না। ইন্টারেস্ট অ্যান্ড উইলিংনেস অফ আ লার্নার ইজ ভেরি ইম্পর্টেন্ট। একজন ছাত্র সে খুব অঙ্ক করতে ভালোবাসে, অঙ্কের প্রতি তার যেই পরিমাণে ইন্টারেস্ট, দেখা যাচ্ছে তার সাহিত্যের প্রতি সেই পরিমাণে ইন্টারেস্ট নেই, তো অঙ্কের প্রতি তার উইলিংনেসটা কি করবে, তাকে অঙ্কটাকে খুব ভালোভাবে আয়ত্ত করতে সাহায্য করবে। কিন্তু তার ইংরেজির প্রতি তার যেটা বা সাহিত্যের প্রতি তার যদি একটু ইন্টারেস্টটা কম থাকে, সেটা তাকে ওই ক্ষেত্রে ওই সাবজেক্টের ক্ষেত্রে স্লো লার্নারেও কিন্তু পরিণত করতে পারে। সো ইন্টারেস্ট অ্যান্ড উইলিংনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মোটিভেশন একটু আগেই বললাম, এজ অ্যান্ড ম্যাচুরিটি, ফ্যাটিগনেসের কথা, ম্যাচুরিটির পরে কমা একটা ফ্যাটিগনেস হওয়া উচিত। তো যাই হোক, এজ অ্যান্ড ম্যাচুরিটি অ্যান্ড ফ্যাটিগনেস। এজ অ্যান্ড ম্যাচুরিটি বলতে কি বোঝানো হচ্ছে, বয়সের সাথে সাথে আমাদের মধ্যে উইথ দ্য গ্রোয়িং আপ অফ এজ উই বিকাম ম্যাচিওরড এনাফ, উই আন্ডারস্ট্যান্ড কি আমাদের কি প্রয়োজন না, কেন পড়বো না, এই মুহূর্তে আমাকে পড়তেই হবে, কেন পড়তে হবে, কারণ সামনে টেট আছে, আমরা উই আর টেট এক্সপিরিয়েন্স, তো আমাদের পড়াশোনা করতেই হবে। সো এই ম্যাচুরিটি, বিকজ ইফ আই ডোন্ট ডু দিস, আমার কাছে হয়তো অনেক বছর আবার নষ্ট হয়ে যেতে পারে। সো ডু অ্যান্ড ডাই সিচুয়েশন। So you are matured enough to understand the need of the situation. So age and maturity is very important. At the same time, if you are tired of doing all these things, you are damn tired, you don't want to sit even, you are just fed up with all your books and all. So fatigueness also may come, and if it is there, তখন তুমি ভালো করে কিন্তু শিখতে পারবে না, তোমার কাছে লার্নিংটা কিন্তু আদৌ পজিটিভ ওয়েতে লার্নিং হবে না। ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল হেলথ, আমরা সবসময় বলি healthy mind resides in a healthy body. So healthy body is very important. If you are not healthy enough, how can your mind work, isn't it? So একটা সুস্থ শরীরের দরকার সুস্থ মস্তিষ্কের বিকাশের জন্য। তো সেইখানে আমরা বলবো physical and mental health is very important. You need to be healthy enough to think healthy, to work healthy, and to move on healthy. আচ্ছা, next is attitude. তোমার attitude towards the area you are doing, তোমার ওপিনিয়ন কি, এই যে লার্নিং করছো, পড়ছো কেন, কি কারণে পড়তে চাইছো তুমি, তোমার ওপিনিয়নটা কি এখানে, যে তুমি ভালো করে না পড়লে, রেজাল্ট খারাপ হলে বাড়িতে গিয়ে মা বাবার কাছে বকা খেতে হবে সেই জন্য শুধু পড়ছো, নাকি তুমি পড়ছো বিকজ তুমি মনে করো যে শুধু এটাই একটা প্রসেস, শুধু এটাই একটা ওয়ে যেটা তোমাকে হাইলাইট করতে পারে, যেটা তোমাকে এনলাইটেন করতে পারে, যেটা তোমাকে আপলিফট করতে পারে। So your attitude is very important. সাথে থাকছে অ্যাসপিরেশন লেভেল, হাউ মাচ অ্যাসপিরেন্ট ইউ আর, কতটুকু তোমার ডিগ্রি অফ অ্যাসপিরেশন, কতটা তোমার চাহিদাটা কতটুকু আছে, চাহিদার উপরেও নির্ভর করছে। আর তারপর আসছি আমরা ফ্যাক্টরস রিলেটেড টু এনভায়রনমেন্ট। কী কী ফ্যাক্টরস আছে আমরা একটা বলবো, একটু আগেও আমরা একই কথা বললাম, সেটাই আরেকভাবে এখানে বলা, অ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ফর ইফেক্টিভ লার্নিং। আমার একটা অ্যাপ্রোপ্রিয়েট মোটিভেশনাল ফ্যাক্টর লাগবে, অ্যাপ্রোপ্রিয়েট মোটিভেশনাল সাপোর্ট লাগবে, কন্ডাক্টিভ, যেটা আমাদেরকে কন্ডাক্ট করতে সাহায্য করবে ফর ইফেক্টিভ লার্নিং। আমার প্রপার মোটিভেশন পেছন থেকে ব্যাকআপ না থাকলে আমরা হয়তো করতে পারবো না। এবার একজন ছেলে, সে খুব ভালো পড়াশোনায়, তার মোটিভেটও করা হচ্ছে, সে এনাফ মোটিভেটেড, কিন্তু দেখা গেল কি যে অনেক দেখা যায় বাবা কৃষিকাজের মধ্যে আছে, বাবা একদমই সাহায্য করতে পারে না, কোনোভাবে কোনো কিছুতেই সাহায্য করতে পারে না। অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম দেখা যাচ্ছে ছেলেটি কিছু ভালো বই কিনতে পারছে না। তো এই জায়গাটাতে কি হচ্ছে, ওর অ্যাপ্রোপ্রিয়েট কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট কিন্তু ওর কাছে নেই, ও কি হচ্ছে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছে। এই যে মনে করো একটা সিম্পল এক্সাম্পল দিই আমি, এই যে আমাদের কোভিড সিচুয়েশন যখন হলো, প্যান্ডামিকের যখন ফুল এফেক্টটা হলো, আমরা কি দেখেছিলাম কোভিড সিচুয়েশনে, আমরা দেখেছিলাম যে সমস্ত কিছু অনলাইন ক্লাসেস হচ্ছে, আর অনেক ছেলে মেয়েরা যারা গ্রামের একদম প্রত্যন্ত গ্রামে যারা থাকে, তাদের নেটওয়ার্কের সমস্যা হচ্ছিল, তারা ক্লাসেস করতে পারছে না, 1 ঘন্টার বেশি তারা ক্লাস করতে পারছে না। সো এটা কি হচ্ছে, দে ওয়্যার মোটিভেটেড,
They wanted to learn, they had willingness, they had intelligence, they had motivational factors, everything was there. কিন্তু কি হলো, কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট ছিল না সেই মুহূর্তে। যেই এনভায়রনমেন্ট টোটালি সবকিছু একসঙ্গে হলে, তো এই 5টা আঙ্গুল যখন একসঙ্গে হবে তখন আমাদের কোনো কিছুকে আমরা খুব শক্তভাবে গ্রাস্প করতে পারবো। 5টা আঙ্গুল না থাকলে কিন্তু আমাদের পক্ষে গ্রাস্প করাটা একটু চ্যালেঞ্জিং হয়ে যাবে। তো আমাদের এই 5টা আঙ্গুলই আমি বোঝাচ্ছি, প্রত্যেকটা হচ্ছে ডিফারেন্ট কাজ করছে, ডিফারেন্ট কন্ডাক্টিভ এনভায়রনমেন্ট প্রোভাইড করছে। তো সবাইকেই আমাকে সমানভাবে প্রয়োজন। নেক্সট ইজ ক্লাইমেটিক অ্যান্ড অ্যাটমসফেরিক কন্ডিশনস এফেক্টিং মেন্টাল এফিকেসি। দেখা যাচ্ছে এফিসিয়েন্সি, যে আমাদের যদি সাপোজ একটা ক্লাসরুমে গেছো, প্রচণ্ড গরম, ভীষণ দরদর করে কেউ ঘামছো, তো সেই ক্ষেত্রে তো সম্ভব হবে না যে যেই এবিলিটি, যেই স্পিডে, যেই ফাস্ট পেসে তুমি লার্নিংটা করতে পারতে একটা সুন্দর অ্যাটমসফেরিক কন্ডিশনে, ওই রকম গরমে কারেন্ট নেই, থাকতে পারছো না, সেই মুহূর্তে তো কানেও কথা যাবে না, ভীষণ ক্লান্ত লাগবে, ফ্যাটিগনেস উইল কাম। সো ক্লাইমেটিক অ্যান্ড অ্যাটমসফেরিক কন্ডিশনও কিন্তু আমাদের মেন্টাল এফিসিয়েন্সিকে এফেক্ট করে। আমরা এবার লার্নিং কার্ভস নিয়ে একটু আলোচনা করব, যে লার্নিং কার্ভ কি হয়। আমরা লার্নিং কার্ভের ব্যবহার করি এটা বোঝার জন্য যে একটা স্টুডেন্ট লার্ন করছে, মানে আমাদের লার্নিংটাকে টোটাল স্টেজে 3টে স্টেজে ভাগ করি, ঠিক আছে। একটা ভাগ করি আমরা ইনিশিয়াল স্টেজ বলি, একটা বলি মিডল স্টেজ, আর একটা বলি লাস্ট স্টেজ। আমি যেইটুকু সময়টাকে আমি লার্নিং কতটুকু হয়েছে যদি দেখার চেষ্টা করি, তাহলে ওইটাকে আমি 3 ভাগে ভাগ করব। আগে ওই টোটাল স্টেজটাকে 3 ভাগে ভাগ করব। একটা হচ্ছে শুরুর স্টেজ, একটা হচ্ছে লার্নিং মাঝামাঝি একটা স্টেজ, আর একটা হচ্ছে শেষ মুহূর্তে কি স্টেজে গিয়ে দাঁড়ালো, ঠিক আছে। একটি আমি ভাবছি যে একটি 15 বছরের মেয়ে মাধ্যমিক পরীক্ষা দেবে, ওর লার্নিং কার্ভটা কেমন আছে। দেখা গেল সেই মেয়েটি 6-7 বছর বয়স অবধি একরকম, ওর বা 8-10 বছর অবধি, 7-8 বছর অবধি একরকম শিখছিল, একরকম ওর লার্নিং এর এবিলিটি কার্ভটা একদিকে যাচ্ছিল, ভীষণ মায়ের যত্ন, মা ভীষণ মাইনিউটলি লক্ষ্য করছে, সেই পড়াশোনা একদম খুব ভালো পড়াশোনা করছে, পড়াশোনার মধ্যেই আছে। ধীরে ধীরে মায়ের ব্যস্ততার জন্য দেখা গেল যে তার পড়াশোনাটা একটু ঢিলে পড়ে গেল, ওর কার্ভটাও কি হয়ে গেল, কার্ভটাও নেমে গেল, ওরও পড়াশোনাটাকে একটু নিচের দিকে নেমে গেল। পরবর্তীতে ওর মনে হলো মোটিভেশনাল ফ্যাক্টরস না, এবার তো আমার মাধ্যমিক দিতে হবে, আমাকে ভালো রেজাল্ট করতে হবে, চারিদিক থেকে মোটিভেশনাল ফ্যাক্টরস গুলো আসলো, ওর কার্ভটা এবার আবার উপরের দিকে গ্রোথ করলো। এই যে বিষয়গুলো হচ্ছে, এটা কি হচ্ছে, আমরা 3টে স্টেজে এরকম ভাবে আগে ভাগ করবো। একটা শুরুর স্টেজ, একটা মাঝের স্টেজ, আর একটা শেষের স্টেজ। ইনিশিয়াল স্টেজ, মিডল স্টেজ আর লাস্ট স্টেজ। এই 3টে স্টেজকে আমি কয়েকটা টাইপ অফ লার্নিং কার্ভস এর মধ্যে দিয়ে দেখাবো। টাইপস অফ লার্নিং কার্ভস, এখানে দেখো প্রথমটা বলা হচ্ছে কার্ভ অফ ইকুয়াল রিটার্নস। কার্ভ অফ ইকুয়াল রিটার্নস শব্দটা দিয়ে বুঝতে পারছো যে ইকুয়াল রিটার্ন বলতে কি বোঝাবে। দেখো এখানে একটা কার্ভকে আমি দিলাম, এটাকে বললাম যে আমি কতটুকু শিখছি, ঠিক আছে। অ্যামাউন্ট লার্নিং, এটাকে আমি ভাবলাম লার্নিং দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, এটাকে আমি লার্নিং দিয়ে বোঝাচ্ছি। এইটা কি দেখাচ্ছি, এটা আমি বলছি আমি কত প্র্যাকটিস করলাম আর তার সাথে আমি কত টাইম দিচ্ছি, ঠিক আছে। এবার আমি দেখলাম যে এই লার্নিং কার্ভে আমি যতটা এখানে সময় দিলাম বা প্র্যাকটিস বেশি করলাম, আমার লার্নিংটাও দেখলাম এই লেভেলে হলো। এরপরে দেখলাম আরো প্র্যাকটিস বেড়ে গেল আমার, দেখলাম লার্নিংটাও বেড়ে গেল, আরো প্র্যাকটিস বেড়ে গেল আমার, লার্নিংটাও বেড়ে গেল। তারপরে কি হলো, এখান থেকে যখন আমি কার্ভ ড্র করলাম, কার্ভটা কেমন দাঁড়ালো, একটা স্ট্রেট লাইন কার্ভ হয়ে গেল। তো এই যে স্ট্রেট লাইন হয়ে গেল, এটাকে বলা হচ্ছে স্ট্রেট লাইন কার্ভ। কেন স্ট্রেট লাইন কার্ভ হচ্ছে, দেখা যাচ্ছে এটার মানে কি, আমি যত দিচ্ছি, আমি যত সময় ব্যয় করছি এবং যত আমার পরিশ্রম দিচ্ছি, তত বেশি ভালো লার্ন করছি। মানে কি হচ্ছে, ইকুয়াল রিটার্ন বলি না আমরা হিসেবের ক্ষেত্রে, যখন বলি যে যত ইনভেস্টমেন্ট করব ততই রিটার্ন আসবে, এখানে ইনভেস্টমেন্ট যত হচ্ছে রিটার্নও তত আসছে। তো আমার কার্ভের শেপটা কেমন আসছে, স্ট্রেট লাইন কার্ভ, ঠিক আছে। পরেরটা আসছে পজিটিভ অ্যাক্সিলারেশন। পজিটিভ অ্যাক্সিলারেশনের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা দেখলাম যে পজিটিভ অ্যাক্সিলারেশন হচ্ছে আমরা প্রথমে আমাদের সময় দিচ্ছিলাম, কিন্তু সময়টা দেওয়া সত্ত্বেও লার্নিংটা খুব একটা বেশি ভালো হচ্ছিল না। ধীরে 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 লার্নিংটা বাড়ছে সময়ের সাথে সাথে, হলো তো। এবার কেন দিচ্ছিল না, কারণ সময়ের সাথে সাথে যখন আমি প্রথমের দিকে লার্নিং দিচ্ছিলাম, এই সময় দেখা যাচ্ছিল, বোঝা যাচ্ছে তার মানে স্টুডেন্ট কি থাকতে পারে, স্টুডেন্ট খুব একটা মোটিভেটেড না, ও শুধু পড়ছে, ওর পড়ার মধ্যে ইন্টারেস্ট কম, ও
উইলিংনেস কম, তাই তো? এই সমস্ত কারণে দেখা যাচ্ছে কি সময় দেওয়া হচ্ছে কিন্তু লার্নিং এর কিন্তু গ্রোথটা যেটা এইরকম হলে খুশি হতাম আমরা যেটা স্ট্রেট লাইন কার্ভের ক্ষেত্রে কি দেখেছিলাম, এটা সোজা উপরে উঠে যাচ্ছিল, মানে ওর লার্নিং ভালো হচ্ছিল। এই ক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছি তা হচ্ছে না। এই ক্ষেত্রে সময় দেওয়া হচ্ছে কিন্তু ওর লার্নিং অতটা হচ্ছে না। লার্নিং না হওয়ার কারণ কি হতে পারে? উইলিংনেস কম, চাহিদা কম, আগ্রহ কম, ঠিক আছে? তো ধীরে ধীরে দেখছি যত এজের সাথে সাথে ওর মধ্যে দেখা যাচ্ছে এই ছাত্রর দেখা যাচ্ছে উইলিংনেসটা বেড়ে যাচ্ছে, ওর লার্নিংটা তখন স্পিডে বেড়ে যাচ্ছে, আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, সময়ের সাথে সাথে লার্নিংটা বাড়ছে। তাহলে এই যে কার্ভটা কেমন শেপ দাঁড়ালো, এটা কনকেভ মিরর দেখেছো না? কনকেভ মিরর থাকে, কনকেভ মিররের মতন আমাদের গাড়িতে বা সবখানে কনকেভ মিরর, কনকেভ গ্লাসেস থাকে। সো এই কার্ভটা হলো কনকেভ কার্ভ বলা হয়। কিন্তু এটাকে আমরা পজিটিভ অ্যাক্সেলারেশন বলছি কেন? এই জন্য পজিটিভ অ্যাক্সেলারেশন বলছি কারণ এটা তাও পজিটিভ, স্লো হয়েছিল ঠিকই কিন্তু আলটিমেটলি হয়েছে, তো আলটিমেটলি লার্নিং হ্যাজ টেকেন প্লেস, তাই জন্য এটা পজিটিভ অ্যাক্সেলারেশন। কিন্তু ঠিক তার উল্টোটা নেগেটিভ অ্যাক্সেলারেশন। এক্ষেত্রে দেখা যাচ্ছে সেই বাচ্চাটিকে ছোটবেলায় যখন পড়ানো হচ্ছিল তখন ওর স্পিডটা খুব দ্রুত চলছিল, ভালো সময় মা যত পড়াচ্ছিল ভালো স্পিডে ওর পড়াশোনার স্পিডটাও বাড়ছিল, লার্নিংটা। কিন্তু একটা স্টেজে গিয়ে দেখা যাচ্ছে ওর আর এক্সট্রা লার্নিং হচ্ছে না, ও ধীরে ধীরে বাড়ছে, এবার স্পিডে কিন্তু আর গ্রোথ হচ্ছে না, ওর এবার ধীরে ধীরে বাড়ছে। তার মানে কি এখানে ওর কি হয়ে গেল? হয়তো ও ফ্যাটিকনেস ওর মধ্যে দেখা যাচ্ছে, ও টায়ার্ড হয়ে গেছে, হি ইজ লুজিং ইন্টারেস্ট ইন দ্যাট সাবজেক্ট। তো এই কারণটা যখন এই টাইপের ঘটনাগুলো ঘটে তখন এই ধরনের কার্ভ তৈরি হয়, লার্নিং কার্ভ, এবং এটাকে বলা হচ্ছে নেগেটিভ অ্যাক্সেলারেশন। কেন নেগেটিভ অ্যাক্সেলারেশন? প্রথমের দিকে দ্রুত চলছিল, ফাস্ট হচ্ছিল, পরবর্তীতে কি হয় ধীরে 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 স্লো হয়ে যায়। অ্যাক্সেলারেশন হচ্ছে কিন্তু স্লো হচ্ছে, মানে শিখছে না একদম তা না, শিখছে কিন্তু খুব আস্তে আস্তে চলছে, খুব আস্তে আস্তে গ্রোথ হচ্ছে। এটা নেগেটিভ অ্যাক্সেলারেশন, কারণ এটা আমাদের নেগেটিভ বলে এটা খুব ফাস্ট হচ্ছে না, হলেও খুব কম হচ্ছে। তো এখানে আমাদের ধারণা, আমাদের যেটা এক্সপেক্টেড, যে একটা উইথ দ্য এজ, উইথ দ্য গ্রোথ, মানে গ্রোথ অফ আ পার্সন উইথ এজ অ্যান্ড ম্যাচুরিটি, লার্নিংটাও তো বাড়ার কথা ছিল। তো সেই ক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে এটা স্লো ডাউন হয়ে গেছে। সো দিস ইজ অ্যান এক্সাম্পল অফ নেগেটিভ অ্যাক্সেলারেশন। নেক্সট ইজ এস শেপড অর মিক্সড কার্ভ। এস শেপডটা কি বোঝানো হয়? বলা হচ্ছে এস শেপড হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে স্লো, প্রথমটা হবে যখন আস্তে 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 আস্তে, প্রথমের দিকে দেখা যাচ্ছে খুব একটা লার্নিং স্পিড নেই ছোটবেলায়, বা প্রথমের লার্নিং স্পিড নেই, হঠাৎ করে মাঝখানে দেখা গেল কি বেশ ভালো, মানে ওর লার্নিং ক্যাপাবিলিটি বেড়ে গেল। তারপরে ধীরে ধীরে আবার যখন একটা এজে চলে গেল আবার স্লো হয়ে গেল, আর পড়াশোনার সাথে আবার যুক্তি নেই। দেখো এইরকম শেপ আসবে, মানে একটা হচ্ছে এটা হলো, একটা হবে স্লো, তারপরে আসছিল ফাস্ট, এসছিল মানে ভেরি ফাস্ট, তারপরে এটা কি আবার কি হয়ে যাবে স্লো। ঠিক আছে, এই যে স্লো ফাস্ট স্লো, এটা হচ্ছে এক্সাম্পল অফ, দেখে দাও এস এর মতন শেপ দাঁড়িয়ে গেল, তাই না? অনেকটা এস এর মতন শেপ দাঁড়িয়ে গেল ইংলিশের, তাই এটাকে এস শেপড অর মিক্সড কার্ভ বলা হয়। নেক্সট ইজ প্ল্যাটিউ। প্ল্যাটিউ মানে হচ্ছে পাঠার, যেটাকে বলা হয়। তো প্ল্যাটিউ, তো প্ল্যাটিউটাকে আমরা এখন দেখি কি ভাবে প্ল্যাটিউটা ফরমেশনটা এখানে হচ্ছে। বলছে এই ক্ষেত্রে কি হচ্ছে, যে ওই ছবির মধ্যে ভালো করে দেখতে পারো, বিগিনিংটা কিন্তু স্লো হচ্ছে, বিগিনিংটা স্লো হচ্ছে, যেটা আমার আগে এস শেপে কি ছিল, বিগিনিংটা স্লো ছিল, তারপরে স্পিড অ্যাক্সিলারেশন ছিল, তারপরে আবার স্লো লার্নিং হচ্ছিল, স্লো লার্নিং হচ্ছিল, ঠিক আছে, সেই জন্য ওটা এস ছিল। কিন্তু প্ল্যাটিউয়ের ক্ষেত্রে কি হচ্ছে, এখানে আর স্লো লার্নিং বলবো না, এটা একেবারে একরকম লার্নিং থেমে গেছে, লার্নিংটা কি হয়েছে থেমে গেছে, এখানে একদম সমান প্ল্যাটিউয়ের শেপ চলে আসছে। তো এটাকে বলবো আমরা প্ল্যাটিউ ইন লার্নিং। এই প্ল্যাটিউ ইন লার্নিং কিন্তু একদম ভীষণ ডেঞ্জারাস, ভীষণ খারাপ, মানে লার্নিং হ্যাজ স্টপড। তো এই কটা ছিল আমাদের স্টেজেস অফ লার্নিং। হোপ ইউ এনজয়েড ইট।